30,000 কোটি টাকা কমিয়ে 2 লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন। ভোটের দিন আনসার সদস্যদের পক্ষপাত মুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যা করা হয় বনশ্রী স্কুল শিক্ষার্থীকে, জানালো র্যাব। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2025-26 অর্থ বছরের জন্য সরকারের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। মূল এডিপির তুলনায় এতে প্রায় 13% ছাঁটাই করা হয়েছে। ফলে 30,000 কোটি টাকা কমে বর্তমান বরাদ্দ দাঁড়িয়েছে 2 লাখ কোটি টাকায়। আজ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সংশোধিত এডিপির বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিভিন্ন দিক থেকে আমরা মনে করি যে এখনকার এডিপি অন্তত যেই নীতিগুলো নেওয়া হলো, যে পদক্ষেপগুলো নেওয়া হলো, তাহলে আমরা আশা করব আগামী দিনের যে উন্নয়ন ব্যয়ের গুণগত মান বাড়বে। কিন্তু গুণগত মান বাড়াতে গেলে যদি আমাদের এখন যে অবস্থা হয়েছে যে পুরো উন্নয়ন ব্যয় সংকুচিত হয়ে যায়, তাহলে তার লাভ হলো না। আমরা চাই উন্নয়নের গুণগত মানও যেমন বাড়ুক, আবার উন্নয়নের ব্যয় এডিপির আকারও যেমন বাড়ুক। এখন আমরা একটা বেশি করতে গিয়ে এই ট্রানজিশন পিরিয়ডে একটু হোঁচট খাচ্ছে বলে এডিপির আকার ছোট হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 42,766টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকবেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। সারা দেশে 1,191টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দেন উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে মোট 42,761টি ভোট কেন্দ্র, প্রতিটিতে 13 জন করে সর্বমোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন। প্রতি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকবেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে প্রতি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সারা দেশে 1,191টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার নামে এক স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যার ঘটনায় রেস্তোরাঁ কর্মী মোহাম্মদ মিলন মল্লিককে গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সঙ্গে পালিয়ে যেতে রাজি না হওয়ায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মিলন স্বীকারোক্তি দিয়েছে বলেও জানায় র্যাব। বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। সহকর্মী সাকিবুর রহমানের ছবিতে শায়ন সাব্বিরের রিপোর্ট।
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মিলন নামে এক রেস্তোরাঁ কর্মীকে গ্রেফতার করেছে র‍্যাব ৩। সিসিটিভি ফুটেজ ও ঘটনার পর তার আত্মগোপনের তথ্যের ভিত্তিতে মিলনকে গ্রেফতার করা হয়। নিজের আক্রোশ থেকে কাজটা করেছেন এবং ওনার সাথে অন্য কেউ ছিল। সোমবার বিকেলে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। এ সময় দীর্ঘদিন ধরে দেয়া অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে ফাতেমাকে গলা কেটে হত্যা করা হয় বলেও জানান তিনি। বেশ কিছুদিন ধরেই মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার পূর্ব রাতে আসামির ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান, তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন। ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালিগালাজ করেন এবং আসামি ভিকটিমের রূঢ় আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন। ঘটনার দিন ভিকটিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান, আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়িসহ ভিকটিমের বাসায় পুনরায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে নাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর আসামি মিলন মল্লিক ফাতেমার বাসার বিভিন্ন আসবাবপত্র থেকে টাকা ও স্বর্ণ লুট করেছে বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান ফায়েজুল আরেফিন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। সংবাদ সম্মেলনে এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের সত্যতা উদ্ঘাটনে আসামি মিলনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন তাদের সহায়তায় শ্রমিক ইশতেহার ঘোষণা করা হয়েছে। যারা আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব আসবে। আর যারা ক্ষমতায় আসবে না তারা ওই ইশতেহার বাস্তবায়নে চাপ প্রয়োগের কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গণমাধ্যমকে দলীয় মাধ্যমে পরিণত না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। বলেন, আগামীতে সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকবে না জামায়াত। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। জামায়াত আমির বলেন, নির্বাচনে ২০০ প্রতিনিধি দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন ঘিরে যে কোনো সমস্যা সরকার ও নির্বাচন কমিশনকে জানানো হবে। সমাধান না হলে জাতির সামনে তুলে ধরা হবে। দেশের মানুষ অতীতের রাজনীতির পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, সবাই মিলে সংস্কার, ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী 10 ফেব্রুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান বিচারপতি শফিউল আলম মাহমুদ। এ সময় ট্রাইব্যুনাল আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতির আবেদন খারিজ করে দেন। সাবেক সরকারের উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তাদের বিরুদ্ধে
অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে বর্ণনা যেভাবে আসছে সেটা হচ্ছে যে তারা কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন। ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। গণতান্ত্রিক শাসনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর এশিয়া ও মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন কেন্দ্র সিডাপে। সংলাপে জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক করার ক্ষেত্রে মত দেন আলোচকরা। আলোচনার শুরুতে মব সন্ত্রাস রুখতে জোর দেন বিভিন্ন রাজনৈতিক দলের আলোচকরা। বলেন, মব সন্ত্রাস জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে সংস্কারের আগে নির্বাচন দেশের স্থিতাবস্থা ফেরাতে পারবে কিনা তা বিবেচনা করা দরকার। জোর করে সংস্কার চাপিয়ে দেওয়াও গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে মত দেন বক্তারা। জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তারা। এদিকে দেশে বিচার বিভাগীয় দুর্বলতা নিয়েও কথা বলেন কেউ কেউ। উঠে আসে সীমান্তের নিরাপত্তা ইস্যু। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সঠিক ডিপ্লোম্যাটিক আচরণের মাধ্যমে ভারত থেকে নিজেদের হিস্সা আদায় করবে বিএনপি। কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা এবং অভিন্ন যত নদী আছে সেগুলো বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যে মিউচুয়াল রেসপেক্ট সেগুলো মাথায় রেখে দাবি আদায় করা হবে। এ সময় জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অবশ্যই আমাদের কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং আমরা তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন বিষয়টা। আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। নির্বাচন নিয়ে শঙ্কা আছে, তবে নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠে গিয়েছে। রাজনীতিবিদরা সদাচরণ করলে কোনো ঝুঁকি থাকবে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে বরিশালের সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সুজন সম্পাদক আরও বলেন, রাজনীতিবিদরা সচেতন করলে নির্বাচনে কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না। তারা উত্তেজনা কমালে, সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। সংলাপে বরিশাল বিভাগের 6 জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সংলাপে তাদের মতামত প্রকাশ করেন। নির্বাচন নিয়ে শঙ্কা আছে, কিন্তু নির্বাচনের ট্রেন উঠে গিয়েছে ট্র্যাকের মধ্যে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণার সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তার শঙ্কায় পড়তে পারে তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কথা জানান। তিনি বলেন, চিঠিতে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে 3টি কারণে বাংলাদেশের নিরাপত্তার শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে, যার একটি
বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। এদিকে মোস্তাফিজকে বাদ দিয়ে দল ঘোষণার সুপারিশ প্রসঙ্গে আসিফ নজরুল জানান, আইসিসি বৈশ্বিক সংস্থা হলে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতে হবে। অন্য কোনো ভেন্যু বাংলাদেশ মেনে নেবে না। টানা দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের হতাশার মধ্যে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা ভিন্ন এক কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ম্যাচের পর সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা দলকে প্রথাগত সম্মান বা গার্ড অব অনার দেয়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট 3-র ফুটেজে দেখা যায় বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে সতীর্থদের নিষেধ করছেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ ফুটবলের রেওয়াজ অনুযায়ী জয়ী দলকে বিজয়ী মঞ্চে যাওয়ার সময় পরাজিত দলের খেলোয়াড়রা দুই সারিতে দাঁড়িয়ে তালি দিয়ে সম্মান জানান, যাকে বলা হয় পাসিও। কোচ জাবি আলোনসো চেয়েছিলেন তার শিষ্যরা বার্সাকে সেই সম্মানটুকু দিক। এদিকে এ ঘটনার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নিন্দার ঝড়। বিশেষ করে বার্সা সমর্থকেরা এমবাপ্পের এই আচরণকে অখেলোয়াড় সুলভ মনে করছেন। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 30,000 কোটি টাকা কমিয়ে 2 লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন। ভোটের দিন আনসার সদস্যদের পক্ষপাত মুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যা করা হয় বনশ্রী স্কুল শিক্ষার্থীকে, জানালো র্যাব। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।